আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো। মোস্ট 300টা প্রশ্নের কথা বলেছিলাম তোমাদের সামনে, সেই 300টা প্রশ্নের আঙ্গিকে আজকে তোমাদের মাঝে 30টা প্রশ্ন সলভ করব, যেখান থেকে তোমরা আমাকে 1 ঘন্টা সময় দিবা, যেখান থেকে আমি তোমাদের 30টা প্রশ্ন থেকে কেমনভাবে 500টা প্রশ্ন হয় সেই প্রশ্ন নিয়ে যাচাই বাছাই করে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও আর দেখো ক্লাসটা কি কেমন লাগে, সবাই বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, তাড়াতাড়ি দ্রুত শেয়ার করে দাও। আর আমার ভয়েসটা কি ক্লিয়ার, নাকি আমার বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া, সবাই একটু দ্রুত বলবা, একটা কমেন্টের মাধ্যমে জানাও। আমরা অতি দ্রুত ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ, যেখান থেকে জিকে, ওকে, যেখান থেকে তোমাদের এই যে জিকে কথা বলবো, যে 30টা প্রশ্ন নিয়ে কথা বলবো, সেই 30টা প্রশ্ন নিয়ে কথা বলতে গেলে এই যে এই জিকে 30টা প্রশ্ন থেকে আশা করি এখান থেকে তোমরা 500টা প্রশ্ন জানতে পারবা ইনশাল্লাহ। এখন তোমরা ভাইয়া আমাকে একটু সময় দিবা, প্লিজ একটু কমেন্ট করে জানাবা আসলে কি বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অ্যান্ড আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা। ওকে ভাইয়া, সবাই একটু আমরা দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবো, আশা করি দ্রুত শুরু করবো আমরা ইনশাল্লাহ। আমরা দ্রুত শুরু করে দেবো ইনশাল্লাহ, সবাই আমরা দ্রুত অ্যান্সার করে দেই আসলে বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অ্যান্ড ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা। ভাইয়া সবাই একটু দ্রুত অ্যান্সার করে দেই, আমরা অতি দ্রুত ক্লাসটি শুরু করে দেবো। দেখো আজকে জিকে যেহেতু লাইভ ক্লাস 7, লাইভ ক্লাস 7টা লাইভ ক্লাসের আজকে কিন্তু আমরা পদার্পণ, 7টা লাইভ ক্লাস হচ্ছে আজ দিয়ে শুরু। ওকে, তাহলে সবাই আমরা দ্রুত দেখতে হবে বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ভাইয়া আমরা অতি দ্রুত শুরু করে দেবো ইনশাল্লাহ, এখান থেকে তোমাদের কিন্তু সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে আসবে, আশা করি ভালো লাগবে। ওকে দেখো প্রথম প্রশ্ন, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, সবাই অ্যাড হয়ে যাচ্ছ। ওকে প্রথম প্রশ্ন, যেহেতু প্রথম প্রশ্ন প্রথম অ্যান্সারটা কিন্তু তোমাদেরই দিতে হবে। ওকে দেখো আজকে কিন্তু বোর্ডটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, আমার ফোনে কিন্তু বোর্ডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, জানি না তোমাদের ফোনে কেমন দেখা যাচ্ছে। ওকে দেখো প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমরা সবাই একটু দিয়ে দিবা। ভাইয়া সবাই সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে দেখো সবাই অ্যাড হয়ে যাও, যদি কারো প্রবলেম না থাকে ভাইয়া সবাই কি লাইভটা শেয়ার করে তোমার বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দাও। ওকে দেখো বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? আসলে দেখো বাংলাদেশ একটি রাষ্ট্র কিন্তু, বা একটি দেশ। হ্যাঁ, বাংলাদেশ একটি কি ভাইয়া, একটি রাষ্ট্র বা একটি দেশ, আমি বললাম একটি দেশ। এটা কিন্তু এশিয়া মহাদেশের একটি দেশ। এখন এই যে এশিয়া মহাদেশ, মহাদেশ কয়টি তোমরা কিন্তু জানো, মহাদেশ কয়টি? 7টি মহাদেশ। এই 7টি মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ কিন্তু সবথেকে বড় মহাদেশ। ওকে তুমি বলতে পারো কিসের দিক দিয়ে? জনসংখ্যার দিক দিয়ে। এশিয়া মহাদেশে প্রায় কিন্তু কত পার্সেন্ট? 53% মানুষ কোথায় বসবাস করে? এশিয়া মহাদেশে প্রায় কিন্তু 53% মানুষ বসবাস করে, অর্থাৎ এই যে পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে কিন্তু এশিয়া মহাদেশে একমাত্র, এশিয়া মহাদেশে কিন্তু 53% মানুষ বসবাস করে। ওকে তাহলে দেখো এখন অ্যান্সারটা দিয়ে দিবা, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? এটা কি দক্ষিণ পূর্ব অঞ্চলে ভাইয়া, নাকি দক্ষিণ এশিয়া, নাকি মধ্য এশিয়া, নাকি উত্তর এশিয়া? একটু সবাই দ্রুত অ্যান্সার করে দিবা। ওকে ফাহাদ লিখেছো খ নম্বর, জেনি লিখেছেন খ নম্বর। ওকে ভাইয়া দক্ষিণ এশিয়া লিখেছো সবাই। ওকে সবাই ভাই শোনো, সবাই একটা কথা বলি, তোমাদের কমেন্ট অনেক সময় আমরা দেখতে পারি না, কারণ নেট প্রবলেম হোক আর এটাই হোক, একজন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন, হ্যাঁ গ লিখতে কিন্তু টাইম লাগে না, বা খ লিখতে কিন্তু টাইম লাগে না, 2-3টা যাই পারো কমেন্ট করে দিবা, তাহলে কিন্তু আমাদের চোখটা কি হবে, ফাঁকি যাবে না। ওকে সর্বনিম্ন হলেও একজন একটা প্রশ্নের অ্যান্সার 2-3 বার দিবা, তাহলে আমরা কি ভাইয়া পরে কি পাবো, মজা পাবো, বা তোমাদের অ্যান্সারটা দেখে আমরা কিন্তু কি মজা পাবো। ওকে ভাইয়া তাহলে দেখো, তাহলে সবাই দেখো, সবাই অ্যান্সারটা দিয়ে দেই। প্রথম প্রশ্ন, বাংলাদেশে এশিয়ায় কোন অঞ্চলে অবস্থিত? তাহলে ওকে সবাই বি নম্বর অ্যান্সার দিচ্ছ। শাহানুর রহমান লিখেছো বি নম্বর। ওকে তাহলে দেখো, তাহলে মনে রাখবো ভাইয়া কিন্তু বাংলাদেশ এশিয়ার কোথায় ভাইয়া? দক্ষিণ এশিয়া, তাহলে দক্ষিণ অঞ্চলে কিন্তু অবস্থিত। ওকে দক্ষিণ অঞ্চলে অবস্থিত, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে 1 নম্বর প্রশ্ন সবাই সঠিক অ্যান্সার দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমরা এখনো যারা অ্যাড হয়নি দ্রুত অ্যাড হয়ে যাই এবং ক্লাসটা দ্রুত শেয়ার করে দেবো ভাইয়া। ওকে দেখো 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আশা করি সবাই পারবা। দেখো বাংলাদেশের স্বাধীনতা দিবস কখন? এখন এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের সব থেকে বেশি ভুল হয়, বিশেষ করে দেখো 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ। ওকে একটা হলো 16ই ডিসেম্বর, একটা হলো 26শে মার্চ। আমরা কিন্তু সবই জানি, সবই বুঝি, কিন্তু এই জিনিসটা কি করি আমরা, ঘোরপাক খাই। আসলে কি 16ই ডিসেম্বর হবে নাকি 26শে মার্চ হবে? ওকে ভাইয়া তাহলে দেখো 26শে মার্চ, 16ই ডিসেম্বর, নাকি 21শে ফেব্রুয়ারি, নাকি 15ই আগস্ট? ওকে তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করে দেবো আমরা। দেখো প্রথমত বাংলাদেশের স্বাধীনতার কথা আমি বাদ দিই, প্রথমত আমরা উল্লেখ করি। দেখো 15ই আগস্ট, এখন এই 15ই আগস্ট কিন্তু আমরা যদি আন্তর্জাতিকে যাই তাহলে কিন্তু ভারতের স্বাধীনতা দিবস। ওকে ভাইয়া তাহলে কি 15ই আগস্ট কিন্তু ভারতের স্বাধীনতা দিবস, কিন্তু বাংলাদেশের কিন্তু শোক দিবস।
বাংলাদেশের কিন্তু শোক দিবস। কি জন্য শোক দিবস? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওকে ভাইয়া, 1900 কত সালে, 1975 সালে এই যে 15ই আগস্ট তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। ওকে, তিনি কিন্তু কি করেন? মৃত্যুবরণ করেন। এখন এই প্রশ্নটা মনে রাখবো। দেখো তারপরে 16ই ডিসেম্বর বা 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের মাতৃভাষা দিবস। ওকে ভাইয়া, মনে রাখবো। তোমরা সবাই দ্রুত অ্যাড হয়ে যাও এবং দ্রুত সবাই অ্যান্সার করো। তাহলে দেখো 21শে ফেব্রুয়ারি কি ভাইয়া? আমাদের মাতৃভাষা দিবস। এই যে 1952 সালে যে আমরা কি ভাষার জন্য যুদ্ধ করেছিলাম, সেই ভাষাকে এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় কত সালে ভাইয়া? মনে রাখবো কত সালে? 1999 সালে। কিন্তু সর্বপ্রথম 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয় কত সালে ভাইয়া? একটু মনে রাখবো। ওকে, 2000 সালে। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এখন আমার প্রশ্ন হলো, স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর নাকি 26শে মার্চ? সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। ওকে, সবাই 26শে মার্চ। একজন লেখছে কি, সিজানুল লিখছেন হলো 26শে মার্চ, রানী লিখেছেন এ নম্বর, রানী লিখেছেন ওই নম্বর। ওই যে সুন্দর, একজন দুটা করে কমেন্ট করলে আসলে সত্যি কথা বলতে আমাদের জন্য দেখার সুবিধা হয়। ওকে, তাহলে স্বাধীনতা দিবস কবে হবে ভাইয়া? সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও, তোমাদের অ্যান্সারের অপেক্ষায় আমি তোমাদের সবার অ্যান্সার দেখতে চাই। ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। স্বাধীনতা দিবস কবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও ভাইয়া, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে দিবা। আশা করি এখান থেকে আসবে কিন্তু। তাহলে 2 এর হবে 26শে মার্চ। ওকে ভাইয়া, এটা হলো স্বাধীনতা দিবস, কিন্তু 16ই ডিসেম্বর কিন্তু আমাদের বিজয় দিবস। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু মনে রাখবো। হ্যাঁ, 26শে মার্চ কিন্তু আমাদের কি ভাইয়া? স্বাধীনতা দিবস, মনে রাখবো। আর 16ই ডিসেম্বর আমাদের কিন্তু বিজয় দিবস। এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। তাহলে জানতে পারলাম, দেখো একটা প্রশ্ন থেকে কিন্তু আমরা 10টা প্রশ্ন জানতে পারলাম। ওকে ভাইয়া, তাহলে সবাই সবাই দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবা। 3 নম্বর প্রশ্ন সবাই একটু আমরা অ্যান্সারটা দিই। দেখো তার প্রেক্ষাপাতিতে দেখো কি বলা হয়েছে, বিজয় দিবস কখন পালন করা হয়। ওকে, সুন্দর একটা কথা, এটা কিন্তু তোমরা জানো। এই যে 15ই আগস্ট সম্পর্কেও তোমরা জানো, 21শে ফেব্রুয়ারি সম্পর্কেও তোমরা জানো, 16ই ডিসেম্বর বা 26শে মার্চ সম্পর্কে তোমরা জানো। তাহলে বিজয় দিবস কি ভাইয়া? দেখো 16ই ডিসেম্বর। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হবে। সবাই একটু দ্রুত অ্যান্সার করে দেয়। 26শে মার্চ ইন্টারন্যাশনাল ডে আর হলো ভিক্টোরি। ওকে ভাইয়া, সুন্দর সুন্দর কথা। ওকে, এখন তুমি যে সিজানুর রহমান যে অ্যান্সারটা দিয়ে দিছো, পরীক্ষাতে বিউপির পরীক্ষা কিন্তু এমন ভাবে আসতে পারে, ইংলিশ দিয়ে লেখা থাকতে পারে। জাস্ট এটাই কি থাকতে পারে? ইংলিশ দিয়ে লেখা থাকতে পারে। ওকে ভাইয়া, তাহলে দেখো বিজয় দিবস, তাহলে বিজয় দিবস কিন্তু 16ই ডিসেম্বর। ওকে, প্রশ্ন মনে রাখবো। বিজয় দিবস কি ভাইয়া? 16ই ডিসেম্বর। ওকে, আর স্বাধীনতা দিবস 26শে মার্চ। ওকে, এই প্রশ্নটা কিন্তু সবাই একটু দ্রুত অ্যান্সার একটা করে কি করো, কমেন্ট করে দাও। 3 নম্বর প্রশ্ন কি হবে? ওকে ভাইয়া, 3 নম্বর বি, সাজিদুল লিখেছেন 3 এর বি। ওকে ভাইয়া, সবার অ্যান্সারটা দেখতে চাই, শুধু একজন না, সবার অ্যান্সারটা দেখতে চাই ভাইয়া, সবাই দ্রুত অ্যান্সার করবা। দেখো 4 নম্বর, দেখো ভাইয়া 4 নম্বর প্রশ্নটা একটু দেখো, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম ডিজাইনার কে? ওকে, এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আসা। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, সকল পরীক্ষাতেই আসে। এখন দেখো বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম ওকে ডিজাইন করেছেন কে? একে হামিদুর রহমান, নাকি সৈয়দ নঈমুল হোসেন, বা HM সাহা, নাকি কামরুল হাসান? যদি থাকতো ভাইয়া জাতীয় পতাকা, তাহলে কিন্তু কামরুল হাসান হতো। ওকে, জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। এখন দেখো বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। 4 নম্বর, 4 সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। কি হবে? কামরুল হাসান, MA সাহা, নাকি সৈয়দ মাইনুল হোসেন, এখন নাকি হামিদুর রহমান? সবাই দেখো ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সার করে দেবো। 4 কি হবে? কামরুল হাসান। কামরুল কিন্তু উপাধি হিসেবে পটুয়া কামরুল হাসান। ওকে ভাইয়া, থাকতে পারে, কিন্তু আমি তো বললাম জাতীয় পতাকা যদি থাকতো তাহলে কিন্তু কামরুল হাসান হতো। ওকে, জাতীয় মনোগ্রাম যদি থাকতো তাহলে কিন্তু কামরুল হাসান হতো, কিন্তু সরি। ওকে ভাইয়া, কিন্তু জাতীয় মনোগ্রামের কথা উল্লেখ আছে, তাহলে কে হবে? একটু সবাই, MA সাহা। কে? ফাহাদ লিখেছেন MA সাহা 4 ক। ওকে ভাইয়া, কামরুল হাসান। শ্রাবণ লিখেছেন কামরুল হাসান। মিস্টার, আসলে কোনটার এই অ্যান্সার দিচ্ছ আমি তো জানি না। 4 নাম্বার খেয়াল করে আগে নাম্বার লিখবা, তারপরে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে ভাইয়া, তাহলে রাইট অ্যান্সার হবে কি? সবাই একটু দেখে দেই, রাইট অ্যান্সার হবে MA সাহা। ওকে, রাষ্ট্রীয় মনোগ্রাম ডিজাইনার কে ভাইয়া? MA সাহা। এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। বিশেষ করে এই প্রশ্নটা মনে রাখবা, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন এবং JST বা GSTর প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন। এই বিষয়ে এবারে কিন্তু যে কোনো একটা পরীক্ষাতে এই প্রশ্নটা আসতে পারে। যদি পতাকা থাকে, জাতীয় পতাকার ডিজাইনার কিন্তু কামরুল হাসান। এখানে কামরুলের উপাধি কিন্তু পটুয়া কামরুল হাসান, মনে রাখবো। ওকে ভাইয়া, কিন্তু মনোগ্রামের ডিজাইন করেন কে? MA সাহা। ওকে, তাহলে সবাই এই যে রাইট অ্যান্সার দিচ্ছ MA সাহা। ওকে, সঠিক অ্যান্সার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। দেখো 5 নম্বর প্রশ্নের অ্যান্সার সবাই একটু, বাংলাদেশের রণসঙ্গীতের রচিতাকে? এখন দেখো রণসঙ্গীত আর জাতীয় সঙ্গীত দুটা কিন্তু ভিন্ন। একটা হলো রণসঙ্গীত, একটা হলো কি জাতীয় সঙ্গীত। আমি বলতে পারি দেখো, চল চল চল,
চল চল চল, তিনবার কিন্তু হবে, চল চল চল। ওকে, এইটা ভাইয়া কি? রণসঙ্গীত। আর আমার সোনার বাংলা, আমার ওকে সোনার বাংলা হলো জাতীয় সঙ্গীত। তাহলে মনে রাখবো, দেখো রণসঙ্গীতের কথা বলা হয়েছে। এখন রণসঙ্গীত যদি আমি কোনটা রণসঙ্গীত এটাই যদি না জানি ভাইয়া, তাহলে কিন্তু প্রশ্ন পারবো না। ওকে, তাহলে মনে রাখবো রণসঙ্গীত হলো চল চল চল, আর জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা। জাতীয় সঙ্গীতের রচয়িতা হলো কে ভাইয়া? কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বলো তো? তাহলে প্রশ্ন আসবে কিন্তু জাতীয় সঙ্গীত যদি আসে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত কিন্তু 25 চরণ বিশিষ্ট। কোনো আন্তর্জাতিক পর্যায়ে যদি গাওয়া হয় তাহলে কিন্তু কয় চরণ গাওয়া হয় ভাইয়া? 4 চরণ গাওয়া হয়। এবং দেশের মধ্যে যদি কোনো কিছু গাওয়া হয় তাহলে কয় চরণ? 10 চরণ। তেমনি চল 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 কিন্তু 26 চরণ বিশিষ্ট। ওকে ভাইয়া, এটা মনে রাখবো। চল 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 কিন্তু 26 লাইন, এটা মনে রাখতে পারি। তাহলে দেখো সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও। কাজী নজরুল ইসলাম। ওকে, শ্রাবণ লিখেছেন কাজী নজরুল ইসলাম, ফাহাদ লিখেছেন কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, সুন্দর, কাজী নজরুল ইসলাম। সবাই এই যে কাজী নজরুল ইসলাম, সবার এ অ্যান্সার দিচ্ছ। মোমো লিখেছো এ নাম্বার, জেনি লিখেছো এ নাম্বার। তাহলে মনে রাখবো ভাইয়া চল 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 এটা হলো কি ভাইয়া? রণসঙ্গীত। আর আমার সোনার বাংলা এটা হলো কি? জাতীয় সঙ্গীত। মনে রাখবো চল 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 প্রবক্তাকে ভাইয়া? কাজী নজরুল ইসলাম, তাকে বলা হয় বিদ্রোহী কবি, একটা কথা মনে রাখবো। এখন কাজী নজরুল ইসলাম কিন্তু কত সালে? 1899 সালে জন্মগ্রহণ করে। ওকে ভাইয়া, যদিও তিনি কিন্তু ভারতবর্ষে জন্মগ্রহণ করেন, ভারতে জন্মগ্রহণ করেন, কিন্তু বাংলাদেশে এসে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কবর আছে। ওকে ভাইয়া, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, দেখো 6 নম্বর প্রশ্ন চলে যাই। 6 নম্বর প্রশ্নটা একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সুন্দর একটা প্রশ্ন ভাইয়া। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? মহেশখালী দ্বীপ, নারকেল জিঞ্জিরা, নাকি কুতুবদিয়া, নাকি শাপলা বাজার? ওকে ভাইয়া, সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিবা। আশা করি এই প্রশ্নের অ্যান্সারটা, এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া, সিইউ এর প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এখন সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সুন্দর একটা প্রশ্ন। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সকল প্রশ্ন বেশি আসে। হ্যাঁ, সেন্ট মার্টিন দ্বীপের প্রাচীন নাম কি? মহেশখালী দ্বীপ, নাকি নারকেল জিঞ্জিরা, নাকি কুতুবদিয়া, নাকি শাপলা বাজার? সবাই একটু ভাইয়া দ্রুত, ওকে দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার সবাই একটু দ্রুত দিয়ে দিবে ভাইয়া। 6 নম্বর অ্যান্সারটা তোমাদের কাছে চাই। 6 নম্বর প্রশ্ন কিন্তু আমি লিখে দিলাম, আসবে। ওকে ভাইয়া, আসলে আমরা যে সকল প্রশ্ন তোমাদের সমাধান করাই সেই সকল প্রশ্ন নিয়ে কিন্তু আগে আমরা কি করি, এই সকল প্রশ্ন কোন কোন বিশ্ববিদ্যালয় আসলো বা কোন কোন বিশ্ববিদ্যালয় আসতে পারে, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি আসবে, আবার আসবে যে কোনো একটা ইউনিটে এই প্রশ্নটা কিন্তু আসবে। তাহলে দেখো নারকেলে কি? জিঞ্জিরা। তাহলে সবাই একটু অ্যান্সার দেয়, যে সবাই রাইট অ্যান্সার দিয়ে দিচ্ছ। ওকে ভাইয়া, দেখো কি শ্রাবণ লিখেছো নারকেল জিঞ্জিরা। ওকে, নারকেল জিঞ্জিরা। সঞ্জিদা লিখেছো নারকেল জিঞ্জিরা, শ্রাবণ লিখেছো। ওকে ভাই, সবাই একটু সবাই একবার আর কে? রাফিয়া লিখেছে এ নম্বর। ওকে ভাইয়া, মহেশখালী দ্বীপ হবে না। ওকে ভাইয়া, মহেশখালী দ্বীপ হবে না, এটা হবে নারকেল জিঞ্জিরা। ওকে, এই প্রশ্নটা মনে রাখবো। ওকে ভাইয়া, সবাই ভাইয়া সবাই, ওকে সবাই একটু দ্রুত আমরা অ্যান্সার করে দেবো। আশা করি দেখো আজকে থেকে সমাধান হয়ে যাও। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারকেল জিঞ্জিরা। ওকে, সবাই অ্যান্সারটা লিখেছো সবার জন্য। ওকে ভাইয়া, 7 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষা মর্যাদা দিয়েছিল কোন দেশ? এখন বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষা বা দ্বিতীয়, এখন একটা কথা মনে রাখবো, বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষা মর্যাদা দিয়েছিল কোন দেশ? এখন একটা কথা মনে রাখবো, দ্বিতীয় ভাষা বা দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল কোন দেশ? প্রথম একটা দেশ স্বীকৃতি দিয়েছিল বাংলাকে, দ্বিতীয় কিন্তু একটা দেশ স্বীকৃতি দিয়েছিল। এই কথাটাই, এটা প্রশ্নটা একটু যেহেতু মনে রাখবা এটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন, সেই জন্য একটু পেছানো প্রশ্নটা। কি একটু পেছানো প্রশ্ন? বাংলা ভাষাকে দ্বিতীয় দেশের দ্বিতীয় ভাষায় মর্যাদা দিয়েছিল কোন দেশ? এখন ভারত, নাকি পাকিস্তান, নাকি সিয়েরা নাকি শ্রীলঙ্কা? ওকে ভাইয়া, বাংলাদেশে। তাহলে দেখো এইটা প্রশ্ন, এই প্রশ্নটা মনে রাখবো, বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষা। এখন বাংলা একটা কিন্তু আমি জানি বাংলা দেশের ভাষা, আমাদের ভাষা কিন্তু বাংলা, তাছাড়াও কিন্তু আরেকটা দেশের ভাষা আছে বাংলা, সেই কোনটা দেশের ভাষা বাংলা সেই কথাটা তোমরা বলবা। ওকে, কোন দেশের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়াও কিন্তু বিশ্বে আরেকটা দেশ আছে, সেই দেশের রাষ্ট্রীয় ভাষা কিন্তু বাংলা, সেই কথাটা একটু সবাই বলে দিবা। 7 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে ভাইয়া, 7 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? ওকে, সিরিয়া লিওন। ওকে ভাই, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। ওকে, সবাই সুন্দর অ্যান্সার দিয়ে দিয়েছো। ওকে ভাইয়া, তাহলে সবাই সুন্দর অ্যান্সার দিয়ে দিয়েছো। তাহলে কি হবে? গ নম্বর হবে। ওকে, 8 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের সংবিধানের মোট তফসিল আছে কয়টি? ওকে, আছে কয়টি হবে? ওকে, একটা কথা মনে রাখবা, দেখো বাংলাদেশের সংবিধান এখান থেকে কিন্তু আসে, তোমরা কিন্তু জানো বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি? 153টি। ওকে ভাইয়া, 7টি অধ্যায়, এটা কিন্তু জানো। বাকি এই যে কয়টি তফসিল আছে, এখন এই প্রশ্নটা তোমরা কিন্তু অ্যান্সার দিবা। ওকে,
10টি অধ্যায় এবং কয়টি তফসিল আছে, এই প্রশ্নের অ্যান্সার দিবা সবাই। দেখো 5টি তফসিল আছে, 6টি তফসিল, নাকি 7টি তফসিল, নাকি 10টি তফসিল আছে। এখন যদি এই যে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় তখন কিন্তু 11টি সেক্টরে বিভক্ত ছিল। ওকে ভাইয়া, 11টি সেক্টর। এখান থেকে কিন্তু সর্বদাই দেখা যাচ্ছে সকল বিশ্ববিদ্যালয় আসে। বিশেষ করে 1 নম্বর সেক্টর কোনটি মনে রাখবা, নোয়াখালী। 2 নম্বর সেক্টর কিন্তু ঢাকা কুমিল্লা। ওকে, 3 নম্বর সেক্টর আসে না। 10 নম্বর সেক্টরে কিন্তু নৌ প্রধান ছিলেন। এই 10 নম্বর সেক্টরেই কিন্তু আমাদের জিয়াউর রহমান ছিলেন। ওকে ভাইয়া, জিয়াউর রহমান ছিলেন, তিনি মনে রাখবা। আর 7 নম্বর সেক্টর ছিল মুজিবনগর এবং 8 নম্বর সেক্টর ছিল কিন্তু রাজশাহী। এই কথা, এই 5টা সেক্টরের মধ্যে কিন্তু সব থেকে বেশি আসে। ওকে, তাহলে দেখো প্রশ্ন হলো এখন বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে। ওকে, সবাই দেখছো, একজন দেখছো 6টি, সানজিদা দেখেছো 6টি, ফাহাদ দেখেছো 7টি। ওকে, মাহফুজ অনেক, মাহফুজ হঠাৎ করে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপরে দেখো আরেকজন লিখতে 7টি, ভালো আছি মাহফুজ, আলহামদুলিল্লাহ। দেখো তাহলে বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে রয়েছে কয়টি ভাইয়া? 7টি। মনে রাখবো, মুখস্থ করে নেবো এসবগুলো ভাইয়া, মুখস্থ বিদ্যা পড়া, এগুলো মুখস্থ করে নিতে হবে। ওকে, তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, সবাই তোমরা একটু অ্যান্সার দিয়ে দাও। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য কয়জন ছিলেন? এখন দেখো সদস্য কয়জন ছিলেন, বঙ্গবন্ধু সহ কিন্তু সদস্য একটা জিনিস, বঙ্গবন্ধু বাদে কিন্তু সদস্য একটা জিনিস। এখানে যেহেতু কাউকে বাদ দেওয়া হয় নাই, তাই মনে রাখবা। দেখো বাংলাদেশ সংবিধানের কমিটিতে বা বাংলাদেশ সংবিধানের কমিটিতে সদস্য সংখ্যা কয় ছিলেন? 34 জন ছিলেন, নাকি 36 জন ছিলেন, নাকি 32 জন ছিলেন, নাকি 30 জন ছিলেন? সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও ভাইয়া। সবাই একটু কি করবো, দ্রুত অ্যান্সার করে দেবো। দেখো সবাই একটু দ্রুত, বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য কয় ছিলেন? এখন যদি বলে 32 জন, শ্রাবণ লিখেছেন 32 জন। ওকে ভাইয়া, 32 জন, 32 তো জীবনে হবে না। দেখো তাহলে দেখো বঙ্গবন্ধু বাদে কিন্তু ছিল হলো 33 জন। ওকে, বঙ্গবন্ধু সহ ছিল কয়জন ভাইয়া? মনে রাখবো 34 জন। ওকে, সবাই একটু লিখে দেয় 34 জন। সবাই সবাই একটাবার লিখি, লিখি হলো 34 জন সবাই। ওকে ভাইয়া, কে কোথায় থেকে ক্লাসটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানাবা। কে কোথায় থেকে আসলে ক্লাসটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানাবা, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। ওকে ভাইয়া, সবাই সবাই একটু জানাবা। আর এই একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ 34 জন, সুন্দর। জেমি লিখেছে 34 জন, সবাই একটু লেখো ভাইয়া 34 জন। আর কে কোথায় থেকে দেখছো সবাই, ফাহাদ লিখেছেন 34 জন, সবাই একটু লেখো 34 জন। বাংলাদেশ সংবিধানের কমিটির সদস্য সংখ্যা ছিল হলো 34 জন। এখন যেহেতু আসতে পারে কিন্তু তোমাদের, যেহেতু কি আওয়ামী লীগ সরকার নাই, বঙ্গবন্ধু বাদে কয়জন? তাহলে মনে রাখবো বঙ্গবন্ধু বাদে কয়জন ভাইয়া? 33 জন। ওকে, বঙ্গবন্ধু সহ হলেও কয়জন? 34 জন। এই প্রশ্নটা একটু মনে রাখবো। ওকে, দেখো তারপরে প্রশ্ন চলে যাই, 10 নম্বর প্রশ্ন অ্যান্সারটা দিয়ে দিবা। 10 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সংবিধান রচনা কমিটি একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? সুন্দর একটা প্রশ্ন, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন। ওকে ভাইয়া, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন। দেখো প্রশ্ন হলো সংবিধান রচনা কমিটি একমাত্র মহিলা সদস্য ছিলেন, তার নাম কি? এই প্রশ্ন কিন্তু তোমাদের জানা উচিত, এই প্রশ্ন কিন্তু আসবে তোমাদের। ওকে ভাইয়া, তাহলে একমাত্র কে ছিলেন? দেখো একমাত্র কি মহিলা, মহিলা সদস্য কে ছিলেন? এখন 34 জন সদস্য ছিলেন, তার মাত্র কিন্তু একমাত্র মহিলা সদস্য ছিলেন। ওকে, মানিকগঞ্জ জীবন, মানিকগঞ্জ। ওকে ভাইয়া, মানিকগঞ্জ, মানিকগঞ্জ থেকে বলতেছো, মানিকগঞ্জ তো খানিক আগেই ক্লাস নিয়ে এলাম প্যারাগনে। ওকে, দেখো মানিকগঞ্জ থেকে, তোমাদের মানিকগঞ্জ থেকে মাত্রই আসলাম। দেখো কি সংবিধান রচনায় কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? দেখো 34 জন সদস্য ছিলেন বঙ্গবন্ধু সহ, কিন্তু বঙ্গবন্ধু বাদে কিন্তু ছিলেন 33 জন। তার মধ্যে একজনকে মহিলা সদস্য ছিলেন, সেই মহিলা সদস্যর নাম কি সেই তোমরা একটু বলবা। জামালপুর, একজন লিখছে হলো জেমি লিখছেন জামালপুর, বেগম রাজিয়া বানু। ওকে, বেগম রাজিয়া বানু, সবার কাছে একটু জানতে চাচ্ছি কি হবে। ওকে ভাইয়া, সবাই রাজিয়া বানু। ওকে, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। ওকে, দেখো তাহলে মনে রাখবো বেগম রাজিয়া বানু, তিনি মাত্র কিন্তু একমাত্র কি ছিলেন? তিনি একমাত্র মহিলা সদস্য ছিলেন। এই যে 34 জন সদস্য ছিলেন, তার মধ্যে কিন্তু একজনই মহিলা ছিলেন, তার নাম ছিলেন কি ভাইয়া? একটু মনে রাখবো, কে? বেগম রাজিয়া বানু। ওকে, বেগম রাজিয়া বানু, সবাই সুন্দর কথা। ওকে, দেখো আচ্ছা, জীবন, জীবন মানিকগঞ্জ। ওকে ভাইয়া, মানিকগঞ্জ, মানিকগঞ্জ থেকেই মাত্র আসলাম প্যারাগনে ক্লাস দিয়ে। তো ওকে, দেখো তারপরে দেখো কি আছে, খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? সুন্দর একটা প্রশ্ন। এই যে খসড়া কমিটির যে 34 জন সদস্য ছিলেন, তার মধ্যে কে প্রধান ছিলেন? 1 নম্বর কে ছিলেন? ওকে, 1 নম্বর কে ছিলেন? সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। ওকে, ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। সবাই দেখো, ডক্টর কামাল। সংবিধান রচনা প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? ওকে, কে ছিলেন? সবাই একটু রাফিয়া লিখছেন 2 নম্বর, ডক্টর কামাল।
দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও, সবার কাছে জানতে চাচ্ছি ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবা। তাহলে কে ছিলেন সর্বপ্রথম সমিতি, অর্থাৎ এই যে খসড়া, একটা খসড়া কি নির্মাণ করা হয় বা একটা খসড়া সংবিধানের যে যাচাই বাছাই করা হয়, এই যাচাই বাছাই খসড়াতে মূল প্রেক্ষাপট বা মূল ব্যক্তি হিসেবে কে ছিলেন? সবাই একটু দ্রুত অ্যান্সার করে ডক্টর কামাল। ওকে, তাহলে সবাই দেখো এটা জানো, সবাই অ্যান্সার দিচ্ছ ডক্টর কামাল, সবাই একটু লিখে দেই ডক্টর কামাল। ওকে ভাইয়া, দেখো খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? তাহলে ডক্টর কামাল ছিলেন। ওকে, মনে রাখবো। দেখো 12 নম্বর প্রশ্ন চলে যাব, গণ পরিষদে বাংলাদেশ সংবিধান কবে গৃহীত হয়? সুন্দর একটা প্রশ্ন। ওকে ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু গণ পরিষদে বাংলাদেশ সংবিধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17। ওকে ভাইয়া, 16-17 কিন্তু 16-17 সালের প্রশ্ন, এই প্রশ্নটা এটা মুখস্থ আছে। দেখো গণ পরিষদে বাংলাদেশ সংবিধানে কবে গৃহীত হয়? সুন্দর একটা কথা। দেখো বাংলাদেশে গণ পরিষদ, গণ পরিষদ তো আমরা জানি কি, দেখো গণ পরিষদে বাংলাদেশ সংবিধান কবে গৃহীত হয়? 26 মার্চ 1971, 4 নভেম্বর 1972। এটা কিন্তু 4 নভেম্বর কিন্তু সংবিধান দিবস, এটা তোমরা জানো যেহেতু। 16 ডিসেম্বর 1972 নাকি 17 এপ্রিল? হ্যাঁ, সেটা 17 এপ্রিল কি হয়, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে, এটা তো জানি। 19 যদিও কি, আর হলো 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। ওকে, তাহলে সবাই একটু 12 নম্বর অ্যান্সারটা দিয়ে দেই। দেখো সবাই ভাইয়া একটু দ্রুত 12 নম্বর অ্যান্সারটা দিয়ে দাও, সবাই 12 নম্বর অ্যান্সারটা একটু দ্রুত দিয়ে দাও। 4 নভেম্বর 1972 গণ পরিষদের সংবিধানে কবে গৃহীত হয়? ওকে, অর্থাৎ সংবিধান যেদিন গৃহীত হয় সেটাই কিন্তু সংবিধান দিবস, মনে রাখবা। ওকে, তাহলে সবাই সুন্দরভাবে অ্যান্সারটা দিয়ে দাও। তাহলে 4 ডিসেম্বর কি, সরি 4 নভেম্বর কি 1972? ওকে ভাইয়া, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। সঞ্জিদা, ওকে সঞ্জিদা লিখেছো খ নম্বর, মোমো লিখেছেন খ নম্বর, সোহান মিয়া লিখেছো খ নম্বর, জেনি লিখেছো খ নম্বর। ওকে, সোহান মিয়া আবার লিখেছো খ নম্বর, জেমি লিখেছো 4 নভেম্বর 1972। ওকে, সুন্দর কথা ভাইয়া। তারপর পারভেজ লিখেছেন বি নম্বর। তাহলে দেখো এই যে এই প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে এখান থেকে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা সবাই আমরা কি করব, দ্রুত মুখস্থ করে নেব। ওকে, দেখো তারপর 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের কার্যকর হয় কবে? ওকে, সুন্দর আরেকটা কথা, আরেকটা প্রশ্ন, যদিও প্রশ্নটা একটু ভাবো, একটু যদি ভাবতা, প্রশ্ন কিন্তু একটু প্যাচ যে, ওকে ভাইয়া একটু প্যাচ দিয়ে করা, জাহাঙ্গীরনগরের প্রশ্ন। ওকে ভাই, জাহাঙ্গীরনগরের প্রশ্ন মানে কিন্তু একটু প্যাচ। ওকে, দেখো একই প্রশ্ন কিন্তু, একই প্রশ্ন কিন্তু দেখো একটু ভেলো করে দেওয়া আছে, বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কবে? ওকে, বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কবে? অর্থাৎ দেশ স্বাধীন না হলে কি বাংলাদেশ সংবিধান হবে? দেশ স্বাধীন যদি না হয় তাহলে বাংলাদেশ স্বাধীনতা কি হবে? বাংলাদেশ সংবিধান কি রচনা করা হবে? তুমি যদি সংবিধান রচনা করতে যাও, সংবিধানের কথা ভাবো, তাহলে পৃথিবীর সর্বনিকৃষ্ট সংবিধান হলো ইউকের সংবিধান, মনে রাখবা। কিসের সংবিধান? ইউকের সংবিধান। পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর বা সব থেকে বড় সংবিধান হলো ইউএস এর সংবিধান। ওকে ভাইয়া, দেখো আর পৃথিবীর সব থেকে সংবিধান রচনা করতে বেশি টাইম লাগে হলো পাকিস্তানের সংবিধান। ওকে ভাইয়া, মনে রাখবা। সব থেকে কম সময় লাগে কার সংবিধান? বাংলাদেশের সংবিধান। এখন প্রশ্ন হলো, দেখো বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কখন? এখন দেখো এইটা মনে রাখবে সবাই, 16 ডিসেম্বর 1972। ওকে ভাইয়া, সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ওকে, তাহলে এই প্রশ্নটা কি করব, আমরা একটু মুখস্থ করে নেব। দেখো 15 নম্বর প্রশ্ন, দেখো আজকে 15 নম্বর, গণ পরিষদে বাংলাদেশ সংবিধান দিবস কত তারিখে? ওকে, আর একটা কথা, গণ পরিষদের সংবিধান দিবস। ওকে, এই প্রশ্নটা একটু অ্যান্সার দিয়ে দাও, সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। দেখো গণ পরিষদের 14 নম্বর, সবাই একটু আমরা অ্যান্সার দিয়ে দেবো ভাইয়া। 14 নম্বর কি করবো আমরা, একটু সবাই একটু অ্যান্সার দিয়ে দেবো 14 নম্বর। ওকে, 14 নম্বর সবাই একটু অ্যান্সার দিয়ে দেবো, গণ পরিষদে সংবিধান দিবস কবে? এখন গণ পরিষদ হোক আর যাই হোক, সংবিধান দিবস, মূল কথা হলো কি ভাইয়া, সংবিধান দিবস। সংবিধান দিবস মানেই কবে? সবাই একটু 14 নম্বর অ্যান্সারটা দিয়ে দাও তো ভাইয়া। ওকে, 14 নম্বর সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। দেখো গণ পরিষদে, দেখো এই যে 13 নম্বর সবাই কিন্তু সি অ্যান্সার দিয়েছে, সবাই অ্যান্সারটা রাইট দিয়েছে, সবাইকে ধন্যবাদ। ওকে ভাইয়া, তাহলে দেখো 14 নম্বর গণ পরিষদে, এখন গণ পরিষদ আমি বাদ দিলাম, এক কথায় সংবিধানের কি দিবস? সংবিধান দিবস, এই কথাটা মনে রাখবো। ওকে ভাইয়া, সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। ওকে, তাহলে এই প্রশ্ন কিন্তু আসতে পারে, সংবিধান দিবসই যদি মনে থাকবে তাহলে কি মনে রাখবো, 4 নভেম্বর হলো সংবিধান দিবস। ওকে ভাইয়া, 1972। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, 4 নভেম্বর 1972 সাল সংবিধান রচনা করা। ওকে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে, সুন্দরভাবে মুখস্থ করে নিবা। 15 নম্বর, দেখো কোন সংস্থা 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেন? এখন দেখো সুন্দর একটা প্রশ্ন, যদিও আমি বলে দিলাম কত সালে, 1999 সালে। ওকে, যে 1999 সালে কি করা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, হ্যাঁ, কি করা হয়, স্বীকৃতি দেওয়া হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কিন্তু কোন সংস্থা? ইউনেস্কো নাকি হু নাকি ওএল ও আইএলও নাকি কি ইউনিসেফ? ওকে ভাইয়া, সবাই একটু দেখো, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 15 নম্বর অ্যান্সারটা সবাই একটু দিয়ে দাও, 15 নম্বর। ওকে ভাইয়া, এটা কি ইউনিসেফ নাকি ইউনেস্কো নাকি হু নাকি আইএলও? ওকে ভাইয়া, সবাই সবাই একটু বলে দাও, সবাই ইউনেস্কো নাকি? দেখো সবাই অ্যান্সার দিচ্ছ, 15
মিয়া অ্যান্সার দিছে হলো খ নম্বর, ফাহাদ লিখেছো ইউনেস্কো। ওকে, শ্রাবণ লিখেছো বি নম্বর, জেনি লিখেছেন ইউনেস্কো। ওকে, সবার তার মানে কি রাইট অ্যান্সার তোমরা এটা জানো। ওকে, ইউনেস্কো। এখন দেখো এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু 1900 কত সালে, 99 সালে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়, সর্বপ্রথম পালন করা হয় কিন্তু। এই প্রশ্নটা কিন্তু আসে কত সালে, বাংলাদেশ সর্বপ্রথম পালন করে 2000 সালে। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, মনে রাখবা। দেখো তারপরে 16 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা, বাংলাদেশের সর্বপ্রথম জনপদের নাম কি? সুন্দর একটা কথা, সুন্দর একটা প্রশ্ন। এখন দেখো বাংলাদেশের সর্বপ্রথম জনপদ এটা কি হতে পারে? পুণ্ড, বঙ্গ, সমতট নাকি সুমার সুরমা? এই সুরমার কথাটা আমি একবারে বাদ দিয়ে দিলাম চিরতরে। ওকে, সুরমা কোনো জনপদ নয়। ওকে ভাই, তাহলে দেখো সুরমা একটা কিন্তু মাছের জাত, সুরমা একটা কিন্তু মাছের নাম। এখন দেখো সবাই দেখো, যদি একটা কথা মনে রাখবো ভাইয়া, কি যদি বাংলার প্রাচীন জনপদ, সব থেকে প্রাচীন জনপদ পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন বা মস্তানগড়। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা, কি বঙ্গ নাকি পুণ্ড? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবা, বঙ্গ বা পুণ্ড, এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে। সবাই একটু দ্রুত ভাবো, একটু কিন্তু পেঁয়াজ আছে। ওকে ভাইয়া, সবাই একটু ভেবে চিন্তায় অ্যান্সার দিও, সবাই একটু ভেবে অ্যান্সার দিও এখন। ওকে, শ্রাবণ লিখেছো বি নম্বর, বঙ্গ, বঙ্গ। ওকে, সবাই দেখি, হ্যাঁ, ফাহাদ লিখেছো 1 নম্বর, পুণ্ড। ওকে, তাহলে মনে রাখবা সর্বপ্রাচীন সব থেকে প্রথম জনপদ হলো পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। ওকে ভাইয়া, এটা মূলত মস্তানগড়, কিন্তু এটা রাজশাহী বিভাগে অবস্থিত। এক কথা রাজশাহী বিভাগ বলতে মনে রাখবা কোনটা? পুণ্ডনগর। ওকে, পুণ্ডনগর হচ্ছে বৃহত্তর বগুড়া, তারপরে কি রংপুর এবং কি ভাইয়া রাজশাহী। ওকে, তারপর নওগাঁ, এই কথাটা মনে রাখবে, এটা হলো পুণ্ড অঞ্চল। বঙ্গ, দেখো বঙ্গ বলতে ভাইয়া কি মনে রাখবা? এটা বঙ্গ বলতে মনে রাখবা হলো বঙ্গ, বঙ্গ বলতে মনে রাখবা হলো বৃহত্তর কুমিল্লা এবং ঢাকা অঞ্চল। আর সমতট, ওকে, সমতট বলতে মনে রাখবা এটা কি ভাইয়া? সিলেট। ওকে, সমতট, এটা মনে রাখবা। ওকে, এই প্রশ্নটা তাহলে সবাইকে রাইট অ্যান্সার করো। ক, সবাই একটু রাইট অ্যান্সারটা বলে দাও। ক নম্বর, দেখো 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? অর্থাৎ বাংলাদেশকে প্রথম যে, বাংলাদেশ যে 1971 সালে স্বাধীন হয়েছে, ওকে ভাইয়া, সেই দেশ স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল কোন দেশ? একটু ভারত নাকি ভুটান নাকি পাকিস্তান নাকি নেপাল? ওকে, পাকিস্তান কথাটা আমি বাদ দিলাম, কারণ পাকিস্তানের সাথে আমরা কি করছি। ওকে ভাইয়া, দেখো তাহলে দেখো একটু দেখো, বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভারত নাকি ভুটান নাকি পাকিস্তান নাকি নেপাল? ওকে, দেখো সবাই একটু সবাই 17 নম্বর লিখছো ভারত। এখন একটু ভেবে চিন্তা অ্যান্সার দিবা। ভারত আর ভুটান কিন্তু মাত্র কি ভাইয়া, ভারত আর ভুটান কিন্তু মাত্র কতক্ষণ? 3, ওকে, মাত্র কিন্তু 3 ঘন্টার ব্যবধানে কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ওকে, কিন্তু আমরা জানবো এখন কে আসলে সর্বপ্রথম কে স্বীকৃতি দিয়েছিল। 17 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কে স্বীকৃতি দিয়েছিল একটু ভালো করে মনে রাখবো। দেখো সর্বপ্রথম, দেখো সবাই একটু অ্যান্সারটা করে দাও ভাইয়া। আচ্ছা, হাইবুর লেখছে রংপুর। ওকে, তাহলে দেখো 17 নম্বর কি লেখছে? ভুটান। তাহলে মনে রাখবা একটা কথা, মনে রাখবা সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ হলো ভুটান। এই কথাটা মনে রাখবা, সবাই একটু লিখে দাও ভুটান, সবাই একটু লিখে দাও ভুটান। কিন্তু তার 3 ঘন্টা পরে কিন্তু এই যে ভারত স্বীকৃতি দিয়েছিল, কিন্তু কোনো কোনো বইয়ে কিন্তু দেখা যায় বাংলাদেশে প্রথম স্বীকৃতি দানকারী হলো ভারত, কিন্তু দ্বিতীয় স্বীকৃতি দানকারী কিন্তু ভুটান। আসলে কিন্তু ওই প্রশ্নটা একটু যদি কোনো জায়গায় পাও, ভুল কজ দিয়ে একটু লিখে নিবা। প্রথম বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ হলো কি ভাইয়া? ভুটান। ভুটানের রাজধানীর নাম কিন্তু থিম্পু। ওকে, আর ভারতের রাজধানীর নাম কিন্তু নয়াদিল্লি। পাকিস্তানের রাজধানীর নাম কিন্তু ইসলামাবাদ। নেপালের রাজধানী কিন্তু কাঠমান্ডু। ওকে ভাইয়া, সব কথা কি আমরা A to Z কি মুখের ঠোঁটের আগায় রাখতে হবে, তাহলে কি বিশ্ববিদ্যালয় অতি নিকটে চান্স পেয়ে যাবা। ওকে, তাহলে দেখো আচ্ছা, সমতট কুমিল্লা আর হলো বঙ্গ ঢাকা। ওকে ভাইয়া, বঙ্গ বলতে কিন্তু বৃহত্তর ঢাকা, ঢাকা কুমিল্লা দুটাই আছে, এটা বোঝায়, কিন্তু মূল প্রেক্ষাপট হলো ঢাকাকে বোঝায়। কিন্তু সমতট এখানে কুমিল্লার কথা বলা হয়েছে, সমতট বলতেও কিন্তু ঢাকা বিভাগকেই বোঝায় টোটাল। ওকে ভাইয়া, দেখো ভালো করে। ওকে, ভালো করে বইটা দেখো, MP3 বা যে কোনো বই দেখো, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে, তারপর কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কি? সুন্দর একটা প্রশ্ন। ওকে ভাইয়া, সকল বিশ্ববিদ্যালয় প্রশ্ন, এটা আমি কেমন ভাবে বলবো কোন বিশ্ববিদ্যালয় আসছে? ওকে ভাইয়া, আমি লিখে দিলাম কি অল। ওকে, অল ইউনিভার্সিটিতে। ওকে ভাইয়া, অল ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসে, সকল বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপিত কে? ওকে, তাহলে দেখো লুই আরকান, হামিদুর রহমান, সৈয়দ মইনুল হোসেন নাকি কামরুল হাসান? সবাই, হ্যাঁ, সিলেটে হরিকেল হবে, সিলেটে হরিকেল হবে, এটা শিওর। ওকে, তাহলে দেখো কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে দেবো ভাইয়া, সবাই 18 নম্বর, সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে দিবা, সবাই একটু দ্রুত। কেন্দ্রীয় শহীদ মিনার কে, লুই আরকান নাকি হামিদুর রহমান? ওকে ভাই, সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও, সবার কাছে একটু জানতে চাচ্ছি।
হামিদুর রহমান, ফাহাদ লিখেছেন হামিদুর রহমান। ওকে ভাইয়া, তাহলে সবাই লুই আরকান কি করেন সবাই একটু দেখো, একটু কমেন্টের মাধ্যমে জানাও লুই আরকান কিসের ডিজাইন করেন বা কিসের স্থপতি। ওকে সবাই, ওকে তাহলে সবাই একটু ভাইয়া সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেই। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে ছিলেন? তাহলে কি হামিদুর রহমান। ওকে মনে রাখবো কিন্তু। 18 নম্বর প্রশ্ন সবাই একটু লিখে দাও হামিদুর রহমান। 19 নম্বর প্রশ্ন দেখে চলে যাই, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? ওকে ভাইয়া, অর্থাৎ এই যে জাতীয় স্মৃতিসৌধ কিন্তু সাভারের নবীনগরে অবস্থিত, এটা তোমরা জানো। ওকে ভাইয়া দেখো, সেই জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে একটু সবাই একটু একটু কমেন্টের মাধ্যমে জানাও। লুই আরকান, হামিদুর রহমান, সৈয়দ মইনুল হোসেন নাকি কামরুল হাসান? সবাই একটু 19 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেই। সবাই সবাই একটু 19 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেই ভাইয়া। সবাই দেখো, সৈয়দ মইনুল হোসেন নাকি লুই আরকান নাকি হামিদুর রহমান নাকি কামরুল হাসান? দেখো সবাই, হালিম ইসলাম বি নম্বর লিখেছেন, আসলে কোনটার বি ভাই আমি বুঝতে পারলাম না। সবাই একটু জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সবাই একটু দেখো, লুই আরকান, হামিদুর রহমান, সৈয়দ মইনুল হোসেন নাকি কামরুল হাসান? দেখো 19 নম্বর মুস্তাফিজুল লিখেছেন 19 নম্বর গ। ওকে ভাইয়া, মারিয়া লিখেছেন 19 নম্বর খ। ফাহাদ লিখেছেন, মারিয়া লিখেছেন 19 নম্বর সি নম্বর, আর হলো ফাহাদ লিখেছেন মইনুল। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি, জেমি লিখেছেন মইনুল, শ্রাবণ লিখেছেন মইনুল, তাহলে মনে রাখবো কি ভাইয়া? সৈয়দ মইনুল হোসেন। এই প্রশ্নটা মনে রাখবো, কোনো কোনো জায়গায় কিন্তু হোসেন নাও থাকতে পারে, সৈয়দ নজরুল হোসেন। এখন ক নম্বরে ধরো আছে হোসেন, খ নম্বরে হোসেন নাই, তাহলে কিন্তু যেটাতে খ নম্বরে এই যে পুরো নামটা থাকবে সেটাই কিন্তু অ্যান্সার হবে। ওকে ভাইয়া, এই দিকটা কিন্তু আমরা বারবার ফলো করে দেখবো। ওকে 20 নম্বর দেখো প্রশ্ন, বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? এখন দেখো, আমি যদি ওই বিশ্বের সর্বপ্রথম ব্যাংক চীনে প্রতিষ্ঠিত হয় থানচি ব্যাংক, থানচি। ওকে ভাইয়া, বিশ্বের সব থেকে প্রাচীন ব্যাংকের নাম কিন্তু থানচি ব্যাংক। তবে এখন প্রশ্ন হলো এটা, 20 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বাংলাদেশের সর্বপ্রথম বেসামরিক ব্যাংক কোনটি? এটা কি আরব বাংলাদেশ ব্যাংক নাকি ব্র্যাক ব্যাংক নাকি ডাচ বাংলা ব্যাংক নাকি সিটি ব্যাংক? এখন একটা কথা মনে রাখবা ভাইয়া, বাংলাদেশের মধ্যে সব থেকে বেতন বেশি দেয়, কিন্তু সব থেকে বেতন বেশি দেয় কারা? এই সিটি ব্যাংক কিন্তু সব থেকে বেতন বেশি দেয়। অর্থাৎ যারা কি এই যে সরকারি যারা কিন্তু এই ব্যাংকে জব করে তারা কিন্তু সব থেকে বেশি বেতন পায়। এই সিটি ব্যাংক কিন্তু বাংলাদেশের সব থেকে বেতন বেশি দিয়ে থাকেন। ওকে ভাইয়া, আর ডাচ বাংলা ব্যাংক নাকি ব্র্যাক ব্যাংক সম্পর্কে আর কি বলবো, ব্র্যাক ব্যাংক কিন্তু অনেক বড় একটা ব্যাংক। ওকে ভাইয়া, তাহলে দেখো বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? তোমরা একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, আরব বাংলাদেশ ব্যাংক। সবাই একটু দেখো, সবাই সবাই একটু 20 নম্বর অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। সবাই একটু 20 নম্বর অ্যান্সারটা দিয়ে দাও। 20 দেখো, তাহলে সবাই ডাচ বাংলা। ওকে ভাইয়া, হবে হবে না, ডাচ বাংলা ব্যাংক হবে না। তাহলে সর্বপ্রথম দেখো, বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক হলো কি ভাইয়া? আরব বাংলাদেশ ব্যাংক। ওকে, মাহফুজ লিখেছেন আরব বাংলাদেশ ব্যাংক, শ্রাবণ লিখেছেন আরব বাংলাদেশ ব্যাংক, মুস্তাফিজুর লিখেছেন আরব বাংলাদেশ ব্যাংক, হালিম ইসলাম লিখেছেন আরব বাংলাদেশ ব্যাংক, শ্রাবণ আবার লিখেছেন আরব বাংলাদেশ ব্যাংক। ওকে ভাইয়া, তাহলে সুন্দর সবাই রাইট অ্যান্সারটা দিয়েছো। ওকে, তাহলে কি হবে? আরব বাংলাদেশ ব্যাংক। কিন্তু একটা কথা মনে রাখবা, বিশ্বের সর্বপ্রথম সব থেকে প্রাচীন ব্যাংকের নাম হলো ব্যাংক থানচি। ওকে ভাইয়া, মনে রাখবা সেই থানচি ব্যাংক কোথায় অবস্থিত? মনে রাখবা চীনে অবস্থিত। ওকে ভাইয়া, চীনের সর্বপ্রথম। দেখো প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। দেখো, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? ওকে, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? সুন্দর একটা প্রশ্ন। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? আমি একটা কথা বলি, এই যে তোমাদের কিন্তু রাজা রামমোহন রায় কথা বলবো না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু কি করেন? সতীদাহ প্রথা বিলুপ্ত করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রাজা রামমোহন রায়? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও তো দেখি, জানো নাকি? সতীদাহ প্রথা। ওকে ভাইয়া, হিন্দু বিবাহ প্রথা, তাহলে সতীদাহ প্রথা কে করেন? রাজা রামমোহন রায় নাকি কে করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। কিন্তু দেখো, এই যে প্রশ্ন হলো বাংলা একাডেমি। ওকে, বাংলা একাডেমি যে সালে প্রতিষ্ঠিত হয় সেই সালে কিন্তু মনে রাখবা কি, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন? তিনি কিন্তু বেরাম চিহ্ন বা পাঞ্চেশন মার্ক ব্যবহার করা শুরু করেন। ওকে, এখন দেখো কত সালে? 1953 সালে, 1955 সালে, 1960 সালে, 1971 সালে। সবাই একটু, জেমি লিখেছে এ নম্বর, সঞ্জিতা লিখেছেন 55 সালে। ওকে, সবাই 55 সালে লিখেছে ঈশ্বরচন্দ্র। ওকে, সুন্দর একটা কথা। ফাহাদ ভাইয়া সুন্দর একটা কথা লিখছো। তাহলে দেখো, বাংলাদেশ ব্যাংক বাংলা একাডেমি যখন প্রতিষ্ঠিত হয় সেই সালে, অর্থাৎ 1955 সালে কিন্তু এই যে হিন্দুদের মধ্যে সতীদাহ বিবাহ চালু করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে রাখবা। ওকে ভাই, আর একটা কথা মনে রাখবা, এই যে এই সাল থেকেই কিন্তু 1955 সাল থেকেই কিন্তু সর্বপ্রথম বেরাম চিহ্নর ব্যবহার শুরু হয়, অর্থাৎ পাঞ্চেশন মার্কের ব্যবহার শুরু হয়। আর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। ওকে, সবাই একটু মনে রাখবা। দেখো, তারপর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, এটা কিন্তু জানো ভাইয়া, কুতুবদিহা, সেন্ট মার্টিন, শাপলা বাজার নাকি মহেশখালী? পাহাড়ি দ্বীপ। এখন একমাত্র দ্বীপ, এটা কিন্তু একদম ঠোঁটের আগায় থাকার কথা। সবাই একটু দ্রুত অ্যান্সার দাও।
ওকে ভাইয়া সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও সবাই। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপপুঞ্জি মহেশখালী নাকি কুতুবদিয়া নাকি সেন্ট মার্টিন নাকি শাপলা বাজার? সবাই 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 একটু অ্যান্সারটা দিয়ে দাও। ফাহাদ ভাইয়া সুন্দর একটা কথা লিখছো, বিবাহ বিবাহ রাজা রামমোহন রায়। ওকে, সতীদাহ প্রথা কে ছিলেন? ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। তাহলে এই যে রাজা রামমোহন রায় কিন্তু কি করেন 1955 সালে। ওকে দেখো, তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী, কুতুবদিয়া, সেন্ট মার্টিন, শাপলা বাজার। ওকে, দেখছে ফাহাদ লিখেছেন মহেশখালী। সুন্দর প্রশ্ন। ওকে ভাই, তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু আসবে, এই প্রশ্নটা কিন্তু আসবে, যদিও এই প্রশ্ন কিন্তু সকল ইউনিভার্সিটি আসা প্রশ্ন। 22 নম্বর কি হবে? তাহলে কি লিখবা? মহেশখালী। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। দেখো 23 নম্বর, বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? এখন সুন্দর একটা কথা, বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? লুই আরকান, কামরুল হাসান, হামিদুর রহমান নাকি সৈয়দ মইনুল হোসেন? এখন দেখো সবাই কিন্তু আমরা একটা একটা করে পাইছি, হামিদুর রহমানও পাইছি, সৈয়দ কি মইনুল হোসেনও পাইলাম। এখন দেখো বাংলাদেশের জাতীয় পতাকা কে ডিজাইন করেন? 22 নম্বর একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে ভাই, সবাই রাইট অ্যান্সারটা দিয়ে দিচ্ছ। 22 নম্বর সবাই একটু অ্যান্সার দিয়ে দাও। 22 লুই আরকান। বাংলাদেশের জাতীয় পতাকা কি? জাতীয় পতাকার ডিজাইনার লুই আরকান। সবাই একটু বাংলা একটু ভালো করে ভাইয়া 23 নম্বর পোস্টের অ্যান্সারটা দিয়ে দিবা। 23 নম্বর পোস্টের অ্যান্সারটা দিয়ে দিবা সবাই সবাই সবাই। 22 ক লিখেছে সবাই। ওকে ভাইয়া, সবার পোস্ট রাইট। এখন 23 নম্বর পোস্ট একটু জানতে চাচ্ছি, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? দেখো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? লুই আরকান, কামরুল হাসান, হামিদুর রহমান নাকি সৈয়দ মইনুল হোসেন? সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দাও। 23 জোবাইল লিখেছেন 23 এ, আশরাফুল লিখেছেন 23 এ, মুস্তাফিজুল লিখেছেন 23 খ। ওকে ভাই, কামরুল হাসান। ওকে সবাই দেখো, তারপর শ্রাবণ লিখেছে কামরুল হাসান, জেমি লিখেছেন কামরুল হাসান, এস এইচ শাকিল লিখেছে কামরুল হাসান, জীবন লিখেছেন কামরুল হাসান, শ্রাবণ লিখেছেন কামরুল। তাহলে মনে রাখবেন ভাইয়া, জাতীয় পতাকার ডিজাইনার করে কে? কামরুল হাসান। এখন এই প্রশ্ন থেকে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয় পতাকার মাপ কি? অর্থাৎ মনে রাখবা 3:5/6 কত ভাইয়া? 10। ওকে, কোন কোন জায়গায় কিন্তু 3:5 থাকে, আবার কোন কোন জায়গায় কিন্তু 6:10 থাকে। ওকে, তাহলে জাতীয় পতাকার মাপ কত ভাইয়া? এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো, জাতীয় পতাকার মাপ কত? 3:5 যদি থাকে এটা দিয়ে দিবা রাইট অ্যান্সার, যদি এটা না থাকে তাহলে দিবা 10:6। ওকে সরি 6:10। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে, 24 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 24 নম্বর, বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? দেখো ঢাকায় জাতীয় জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর, সোনারগাঁও জাদুঘর নাকি চট্টগ্রাম জাদুঘর? একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, 24 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দিয়ে দিবা। 24 নম্বর। ওকে, দেখো যে ঢাকায় সর্বপ্রথম যে জাদুঘরটি, ওকে দেখো কি বলা হয়েছে, সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? ঢাকা জাতীয় জাদুঘর নাকি 53 কি হবে ভাইয়া? সবাই একটু 24 নম্বর কি হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। দেখো বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর আমি বললাম কি বরেন্দ্র গবেষণা জাদুঘর নাকি ঢাকা জাতীয় জাদুঘর নাকি সোনারগাঁও জাদুঘর নাকি চট্টগ্রাম জাদুঘর? ওকে ভাইয়া, তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও। সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও, বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? ওকে, মোস্তাফিজুর রহমান লিখেছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। ওকে, জাতীয় জাদুঘর। ওকে, ফাহাদ লিখেছেন জাতীয় জাদুঘর। জাতীয় জাদুঘর হবে না ভাইয়া, জাতীয় জাদুঘর হবে না। তাহলে মনে রাখবো সর্বপ্রথম, যদি সর্বপ্রথম কথাটা উল্লেখ থাকে তাহলে লিখবো কি বরেন্দ্র জাদুঘর। যে বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে ভাইয়া? 1910 সালে। মনে রাখবো বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী। ওকে, বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী অবস্থিত। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, সবাই একটু মনোযোগ দিয়ে এই প্রশ্নটা মুখস্থ করে নিবা। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হলো বরেন্দ্র গবেষণা জাদুঘর, যেটা হলো রাজশাহী অবস্থিত, অর্থাৎ রাজশাহী কিন্তু সাহেব বাজার অবস্থিত, এটা মনে রাখবা। বা গোনকপাড়া মোড় কোনো কোনো জায়গায় কিন্তু থাকে। এখন দেখো 1910 সালে কিন্তু রাজশাহী বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠিত হয়। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো। দেখো বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এইবার একটু অ্যান্সারটা দিয়ে দেবো, ঢাকায়, চট্টগ্রাম, সোনারগাঁও নাকি খুলনা? ওকে ভাই, সবাই একটু দ্রুত দেখো। 25 নম্বর রাইট অ্যান্সারটা দিয়ে দেবো। 25 নম্বর। ওকে, বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর কোথায়? 25 নম্বর রাইট অ্যান্সারটা দিয়ে দেবো ভাইয়া। 25 নম্বর। দেখো লোকশিল্পের জাদুঘর কোথায়? বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর কি একটু ঢাকায় নাকি চট্টগ্রাম নাকি সোনারগাঁও নাকি খুলনা? সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবো ভাইয়া সবাই। 25 নম্বর। 25 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? দেখো সবাই একটু দ্রুত দিয়ে দেবো। 25 নম্বর রাইট অ্যান্সারটা বলে দিবা। বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও, চট্টগ্রাম, ঢাকা নাকি খুলনা? সবাই একটু দেখো। সোনারগাঁও। ফাহাদ লিখেছে সোনারগাঁও, জোবাইল লিখেছে সোনারগাঁও। ওকে, দেখো নেওয়াজ লিখেছে সোনারগাঁও। তাহলে মনে রাখবো ভাইয়া সোনারগাঁও। এই যে সোনারগাঁও কোন আমলে সোনারগাঁও রাজধানী করা হয়? কার সময়ে বলো তো? সোনারগাঁও ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয় কার আমলে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবে তো কমেন্টের মাধ্যমে। সোনারগাঁও কার আমলে বাংলাদেশকে রাজধানী করা হয়? সোনারগাঁও। দেখো পরের প্রশ্ন, বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি?
বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ মনে আসতেই চলে যাবে আমরা কোথায়? কুতুবদিহা, সেন্ট মার্টিন, মহেশখালী নাকি শাপলা বাজার? ওকে ভাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে যাও। 26 নম্বর অ্যান্সারটা সবাই একটু দ্রুত দিয়ে দিবা। 26 নম্বর অ্যান্সার, বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি? সবাই একটু 26 নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া। 26 নম্বর, দেখো কোরাল শব্দের অর্থটা মনে রাখবা। কোরাল কিন্তু একটা মাছের নাম। ওকে ভাইয়া, কোরাল একটা কি মাছের নাম। এখন এই সেন্ট মার্টিন পাওয়া যায়, এই মাছটা পাওয়া যায় নাকি কুতুবদিহায় পাওয়া যায় নাকি এখন কোরাল দ্বীপ, এই মাছের নাম অনুসারে কিন্তু এই দ্বীপের নাম রাখা হয়। ওকে দেখো, এখন কোরাল দ্বীপ কোথায়? সুলতানি আমলে। আচ্ছা, সুলতানি আমলে সোনারগাঁও রাখা হয়। সবাই একটু ভালোভাবে বলবা কোন সুলতানের সময় সেন্ট মার্টিন, কোন সুলতানের সময়, কোন সুলতান কার কার সময়, কার রাজত্বকালে বা সোনার বাংলা রাখা হয়। ওকে ভাই, সবাই একটু অ্যান্সার দাও। বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কি? মহেশখালী নাকি সেন্ট মার্টিন নাকি চট্টগ্রাম নাকি শাপলা বাজার, ওকে নাকি কুতুবদিয়া? সবাই একটু অ্যান্সারটা দাও। দেখো সবাই সেন্ট মার্টিন লিখছো, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ সেন্ট মার্টিন। ওকে, সেন্ট মার্টিন। মাহফুজুর রহমান লিখেছে সেন্ট মার্টিন, ফাহাদ লিখেছে সেন্ট মার্টিন, যে মোস্তাফিজুর রহমান লিখেছে সেন্ট মার্টিন, শাকির লিখেছেন সেন্ট মার্টিন, শ্রাবণ লিখেছে সেন্ট মার্টিন। ওকে ভাই, সবাই জীবন লিখেছে সেন্ট মার্টিন, তাহলে মনে রাখবো কিন্তু ভাইয়া সেন্ট মার্টিন। ওকে দেখো, 27 নম্বর প্রশ্ন চলে যাব। বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি? এখন এই প্রশ্নটা কিন্তু একটু ভাববা। স্থল বন্দরের কথা বলা হয়েছে। ওকে ভাইয়া, স্থল বন্দর বৃহত্তম স্থল বন্দর হাটহাজারী, চট্টগ্রাম, বেনাপোল নাকি কাকচি? ওকে, কাকচি। এরা কিন্তু আমি মত দেবো। সর্বপ্রথম কাকচি আমি বাদ দিয়ে দিলাম, কাকচি কোনো স্থল বন্দর নেই। এখন দেখো, বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি ভাইয়া? দেখো, হাটহাজারী নাকি চট্টগ্রাম নাকি বেনাপোল? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা। সবাই 27 নম্বর অ্যান্সার আমরা অতি দ্রুত দিয়ে দেবো ভাইয়া। 27 নম্বর অ্যান্সারটা কি করব? দিয়ে দেবো যে এই যে বাংলাদেশের যে স্থলবন্দরকে কিন্তু বলা হয় বাংলার কি? বাংলার ছাদ। ওকে ভাইয়া, পৃথিবীর ছাদ কিন্তু পামিল মালভূমি, কিন্তু বাংলার ছাদ নামে কিন্তু পরিচিত এই যে নেপালের বেনাপুল। ওকে ভাইয়া, মনে রাখবা কি? নেপালের সরি, যশোরের বেনাপুল। ওকে ভাইয়া, যশোরের কি বেনাপুল কিন্তু কি বাংলাদেশের ছাদ হিসেবে ফেমাস পরিচিত। ওকে, মনে রাখবা। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি ভাইয়া? তাহলে মনে রাখবো যশোরের বেনাপুল। ওকে, এই প্রশ্নটা কিন্তু রাইট, মনে রাখবা। ওকে, আর এই যশোরের ভাষার বাংলাদেশের সব থেকে কিন্তু সঠিক বা শুদ্ধ ভাষায় কথা বলে কোন দেশ, কোন অঞ্চলের মানুষ? এই যে মনে রাখবা, যশোর অঞ্চলের মানুষ। ওকে ভাইয়া, যশোরের মানুষ কিন্তু সব থেকে শুদ্ধ ভাষায় কথা বলে। ওকে, মনে রাখবা। দেখো, 28 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব নাকি কয়টি? একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? 28 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা। সবাই সবাই একটু দিয়ে দিবা ভাইয়া। যে মূলনীতিগুলো হলো জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। ওকে, 4টা মূলনীতি নাকি 5টা মূলনীতি নাকি 6টা মূলনীতি? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবে ভাইয়া। বাংলাদেশের মূলনীতি কয়টি? বাংলাদেশ সংবিধানের মূলনীতি। ওকে ভাইয়া, তাহলে কয়টি? সবাই একটু দেখো। 4টি লিখেছো, একজন লিখছো 5টি নাকি, সরি 26 নম্বর লিখেছো তুমি গো। দেখো, তার একজন লিখছে হলো 4টি। ওকে, মোস্তাফিজুর রহমান লিখেছো 4টি, বা ফাহাদ লিখেছো 4টি, সঞ্জিদা আক্তার, স্নেহা লিখেছো 4টি। ওকে সবাই, তাহলে মনে রাখবো বাংলাদেশ সংবিধানের মূলনীতি কিন্তু 4টি। জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই যে বাংলাদেশের এই 4টি যদি মূলনীতি না থাকে, কখনোই একটা দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারবে না, বা সার্বভৌমত্ব না, একটা দেশকে মাথা উঁচু করে বিশ্বের দরবারে কিন্তু দাঁড়াতে পারবে না। কি জন্য? যদি এই 4টি মূলনীতি না থাকে, জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব না থাকে। ওকে ভাইয়া, তাহলে দেখো, তাহলে মনে রাখবো। সবাই একটু লিখে দেয় 4টি, সবাই একটু লিখে দেয় 4টি। ওকে ভাইয়া, তাহলে বাংলাদেশের দেখো জাতীয় সংসদ ভবনের স্থপতি কি? ওকে, এই প্রশ্নটা দেখো, আমরা কিন্তু হামিদুর রহমানও পাইছি, কামরুল হাসানও পাইছি, তার সৈয়দ মইনুল হোসেনও পাইছি। এখন একটু বলো জাতীয় সংসদের স্থপতি কি? ওকে সবাই দেখো, আমরা 3জনে কিন্তু অলরেডি বাদ দিয়ে দিয়েছি। দেখো, এখন সবাই একটু অ্যান্সারটা যদি পারো সবাই একটু দিয়ে দাও ভাইয়া। দেখো, 3জনের কিন্তু আমরা 3টা সম্পর্কে জানছি। এখন দেখো, আমরা কিন্তু জানি নাই শুধু লুই আর কান। ওকে, তাহলে দেখো, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ডিজাইনার বা স্থপতি কে ভাইয়া? দেখো, লুই আর কান। সবাই একটু লিখে দেই, সবাই একটু দেখো, সবাই একটু লিখে দেই ভাইয়া। সবাই একটু বাংলাদেশের জাতীয় সংসদের ভবনের স্থপতি কে? দেখো, লুই আরকান। সবাই একটু অ্যান্সারটা লিখে দেই, সবাই একটু লিখে দেই ভাইয়া। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? সবাই একটু লিখে দেই, সবাই। 29 ক লুই আরকান, মনে রাখবো। ওকে, দেখো 30 নম্বর লাস্ট প্রশ্ন, মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে? অর্থাৎ মুজিবনগর সরকার কিন্তু একটা, দেখো এখানে আছে 10 এপ্রিল, আমি বলে দিলাম কি ভাইয়া, 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়, কিন্তু শপথ গ্রহণ করে কয় নম্বর? সবাই কত সালে কত তারিখে একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, দেখো, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত সালে? দেখো, 26শে মার্চ 1971, 17ই এপ্রিল 1971, 16ই ডিসেম্বর 1971, 21শে ফেব্রুয়ারি 1971। সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দেই।
দেখো সব শেষ ভালো যার সব ভালো তার, সবার অ্যান্সারটা জানতে চাচ্ছি। দেখো 17 এপ্রিল কত? 1971। সবাই একটু লিখে দেয় 17 এপ্রিল 1971। ওকে, সবাই একটু দেখে দেয় 17 এপ্রিল 1971 সালে। ওকে, এটা হলো মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। ওকে, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 লুই আর খান। ওকে, বারবার তোমরা অন্য প্রশ্ন লিখছো। ওকে, দেখো এই যে প্রশ্নের মধ্যে ভুল ত্রুটি কিন্তু হতেই পারে, আসলে মুখ দিয়ে অন্য কথা বের হয়ে যেতে পারে, অনেক সময় যায়। যেমন আমি তো একটা প্রশ্নের অ্যান্সার ভুল বলে ফেলছি, এটা কিন্তু আসলে ভুল যে বলে ফেলছি বলতে ভুল মুখ দিয়ে বের হয়ে গেছে, হঠাৎ করেই যায় এমন। যেমন তুমিও যদি অনেকক্ষণ কথা বলে একজনের সাথে ভুল কিন্তু রাইট জানো, তুমি কিন্তু ভুল বলে দিবে, এমন কিন্তু হয়। ওকে, তাহলে এইটা আমরা কি করব, বেশি বেশি করে চর্চা করবো ভাইয়া। ওকে, আমরা কি করব, বেশি বেশি করে চর্চা করবো। আর আমাদের পেইড বেসে কিন্তু ক্লাস হবে এখন, যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট আছো তারা দ্রুত চলে আসো। ওকে, তাহলে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করা হলো 17 এপ্রিল 1900 কত সালে? 1971 সালে কিন্তু মুজিবনগর সরকার গঠন করা হয় কিন্তু 10 এপ্রিল, মনে রাখবো ভাইয়া, 10 এপ্রিল। ওকে, এখন যদি এখানে থাকতো 10 জানুয়ারি, তাহলে কিন্তু ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন, বা দেশ সত্যাবর্তন দিবস যাকে বলা হয়। ওকে ভাইয়া, এটা কিন্তু 10 জানুয়ারি মনে রাখবা, পর্যায়ক্রমে কিন্তু হতে পারে। তাহলে সবাই আমরা কি করব, বেশি বেশি করে এমসিকিউ সলভ করব, একটা প্রশ্নকে কি করব, যাচাই বাছাই করবো, একটা প্রশ্নকে রিসার্চ করব, আসলে প্রশ্নটা কেমন ভাবে হতে পারে, এই প্রশ্ন থেকে কেমন ভাবে প্রশ্ন আসতে পারে, বা এই প্রশ্নকে কেমন ভাবে আবার প্রশ্ন করা যায়, এই দিকটা আমরা কি করব, লক্ষ্য করব। ওকে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আশা করি সামনের দিনগুলো তোমাদের ভালো হবে, ভালোভাবে লেখাপড়া করো, বিশ্ববিদ্যালয়ের চান্স অতি নিকটে। ওকে ভাইয়া, ভালো থাকো, আসসালামু আলাইকুম।